সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনারা যারা ন্যাশনাল কারিকুলাম 2022 এর আলোকে 2024 সালে এই নতুন বইটি হাতে পেয়েছেন, এই বইটির সার্বিক বিষয় নিয়ে মূলত 1.1.1 এর মাধ্যমে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়। বইটি কিভাবে পড়তে হবে বা প্রথম যে কাজটি আপনাদের রয়েছে এই কাজটি আপনাদের কিভাবে বুঝতে হবে এবং সম্পূর্ণ করতে হবে, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা চলে যাই আমাদের 1.1 এ, সেখানে গিয়ে দেখে নিই আপনাদের জন্য কি রয়েছে এবং তারপরে এই যে কোডটি রয়েছে 1.1.1 এর অর্থ কি, সেই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা আজকে জেনে নেব। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ক্লাসটি মূলত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক বৃন্দ আপনাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অতএব ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই পুরো বইটি কিভাবে পড়তে হচ্ছে এবং এর খুঁটিনাটি বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা চলে এসেছি আমাদের প্রথম যে চ্যাপ্টার বা ইউনিট বা এক্সপেরিয়েন্স, যেটাই বলেন এই 3 নামেই বলা যাবে। আমাদের প্রথম যে ইউনিটটি রয়েছে আপনাদের বিউটি ইন পোয়েট্রি, কবিতায় সৌন্দর্য, এটার প্রথম যে কাজটি আপনাদের রয়েছে খেয়াল করেন 1.1.1। এই প্রথম যে 1 সেটি হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স। খেয়াল রাখবেন আপনারা, আমরা বিস্তারিত আলোচনা পরের ক্লাসে আরো ডিটেলস করব, আজকে শুধু এতটুকুই জেনে রাখেন। প্রথমটি হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স, আর এই যে 1টি রয়েছে এটি আমাদের লার্নিং সার্কেল, এবং সর্বশেষ যে 1টি রয়েছে আপনাদের সেটি হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। আমরা আরো বিস্তারিত আলোচনা করব, আমাদের আলোচনায় এই বিষয়গুলো রয়েছে আজকে। খেয়াল করেন আপনাদের প্রথম যে ডিরেকশনটি বলেছে রিড দ্য এক্সপ্রেশন ইন বাবল, এই যে আপনাদের বাবলটি রয়েছে সেটার অভিব্যক্তিটা কি সেটা পড়তে বলেছে। দেন ইন পেয়ার্স অবলিক গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো, এবং এর পরবর্তীতে এইটা দল বা জোড়ায় নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেটার উত্তর করতে হবে এই বাবলটি পড়ার পরে। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাস, এবং পরবর্তীতে এখান থেকে আপনি যে বিষয়গুলো আলোচনা করলেন, প্রশ্নগুলো আপনার বন্ধু অথবা আপনার যে গ্রুপের মেম্বারগুলো রয়েছে তার সাথে পরবর্তীতে এটা আবার পুরো ক্লাসের সামনে আপনাকে শেয়ার করতে হবে। যেহেতু আপনাদের এই বইটি সম্পূর্ণ নতুন এবং এই বইটির কিছু বিশেষত্ব দিক রয়েছে বা বিশেষ দিক রয়েছে যেগুলো আপনাদের বোঝাটা খুবই জরুরি। আমরা শুরুতে যে কাজটি করব, সরাসরি এইটি এখানে আলোচনা করব না। আমরা এই মুহূর্তে এই বইটি সম্পর্কে বা এই লেসনটি সম্পর্কে বা এই ইউনিট সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানার জন্য আরেকটা স্লাইডে চলে যাচ্ছি, সেখান থেকে বিস্তারিত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন এবং যে সকল শিক্ষক মহোদয় রয়েছেন সে সকল শিক্ষক মহোদয় বুঝতে পারবেন কিভাবে মূলত এটি আপনাদের পড়াতে হবে। অলরেডি আপনারা ট্রেনিং এই বিষয়গুলো জেনেছেন, হয়তো অনেকের মনে নেই। সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের জন্য আলোচনা করব, যেটা পরবর্তীতে আমরা এই বিষয়গুলো কিন্তু আলোচনা করব না। অতএব একটু ভিডিওটি বড় হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো ধারণা আপনাদের পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের বিউটি ইন পোয়েট্রি, কবিতায় সৌন্দর্য, অথবা কেউ কেউ বলতে পারেন কবিতার সৌন্দর্য বিভিন্নভাবে। এই ইউনিটের আমাদের যে কম্পিটেন্সিটা রয়েছে, দ্য ফোকাস অফ দিস ইউনিট অন কম্পিটেন্সি 5। আপনারা জানেন আপনাদের অষ্টম শ্রেণীতে কম্পিটেন্সি রয়েছে 5টি, যেটা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছিল আপনাদের 4টি করে। এই কম্পিটেন্সি নিয়েও কিন্তু আমাদের একটি ক্লাস রয়েছে, সেই ক্লাসটি কিন্তু আপনি দেখে নিতে পারেন। এই মুহূর্তে স্ক্রিনে যে থাম্বনেলটি দেখছেন এই থাম্বনেলটি দিয়ে মূলত সাজানো হয়েছে, আপনি যদি প্লেলিস্টে ঢুকেন তাহলে কিন্তু এটি দেখতে পারবেন। এরপরে আসেন, আপনাদের এই ইউনিটে ফোকাস করা হচ্ছে মূলত সিমিলি, যেটি আমাদের একটি লিটারেরি টার্ম। এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব আজকে। যেহেতু শুরুতেই বলেছি আমাদের এটি প্রথম ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অতএব এই ক্লাসে আমরা খুঁটিনাটি অনেকগুলো বিষয় আলোচনা করব যা সকলের জন্য খুব বেশি সহায়ক হবে। এই ক্লাসটি করার সময় শিক্ষকদের জন্য যে নির্দেশনা রয়েছে বা যে ইনস্ট্রাকশন গুলো মেনে এই ক্লাসটি করতে হবে শিক্ষকদের, সেটা যদি আমরা এক পলকে দেখে নিই, সেটি হচ্ছে এরকম। প্রথম যে নির্দেশনাটি রয়েছে, অ্যারেঞ্জ স্টুডেন্টস ইন পেয়ার্স অর স্মল গ্রুপ, ছাত্রদের জোড়া বা ছোট দলে সাজাতে হবে। এরপরে 2 নম্বরে, আস্ক দ্যাম টু রিড দ্য এক্সপ্রেশনস ইন দ্য বাবল। এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে তারা যে বাবলটি পেয়েছে ওই বাবলটি সম্পর্কে তারা পড়বে। এবং 3 নম্বরে যে বিষয়টি রয়েছে, গিভ দেম সাফিসিয়েন্ট টাইম টু রিড দ্য এক্সপ্রেশনস, এটা পড়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে শিক্ষককে। ইফ এসএস আর নট, এসএস হচ্ছে আমাদের স্টুডেন্টস, আর নট শিওর অ্যাবাউট এনি ওয়ার্ড মিনিং, যদি কোনো শিক্ষার্থী ওয়ার্ড মিনিং সম্পর্কে না জানে, ট্রাই টু ইলিসিট ইট ফ্রম দ্য ক্লাস, ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে সেটি ডিসকাশন করার মাধ্যমে আমাদের এই বিষয়গুলো
জেনে নিতে হবে। আপনার একটা কিওয়ার্ড মনে রাখবেন, ডিসকাশন ইজ আ বিউটি অফ any kind of training session or any kind of class or any kind of problem solving। তাহলে মনে রাখবেন যে আমরা আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু বের করে নিয়ে আসি বা একটা সমাধানে পৌঁছাই, সেটি হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো একটি ক্লাসের জন্য। অতএব ওই শব্দটির অর্থ অন্য শিক্ষার্থীর কাছ থেকে যাচাই করে নেওয়ার চেষ্টা করবে, অন্য ছাত্রের কাছ থেকে বা শিক্ষার্থীর কাছ থেকে। সে যদি না পারে, তারপরে যদি আরো প্রয়োজন হয়, এই প্রিকিওয়ার্ড কনসাল্ট ডিকশনারি, আমরা ডিকশনারি হেল্পও নিতে পারি বা ডিকশনারির মতো করে শিক্ষক সেই কাজটি করে দিবে। এবং 4 নম্বরে যে বিষয়টি রয়েছে নির্দেশনায়, ফর এনি স্টুডেন্ট হু ক্যান নট রিড ইট আউট ফর এনি স্পেশাল নিড অর ডিসএবিলিটি, অ্যাসিস্ট দেম টু রিড ইট। যে কোনো ছাত্র যারা কোনো বিশেষ প্রয়োজন, যে শিক্ষার্থীগুলোর বিশেষ প্রয়োজন আছে বা অক্ষমতা রয়েছে, যারা মূলত পড়তে পারে না, তাদের এটি পড়তে সহায়তা করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান অ্যাসিস্ট দেম বাই সেইং দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। উদাহরণস্বরূপ, শিক্ষক মহোদয় সঠিক উচ্চারণ বলে তাদের সহযোগিতা করতে পারেন, যে সঠিক উচ্চারণগুলো আমার সাথে সাথে করো। ঠিক এভাবেও আমরা কিন্তু তাদেরকে শেখাতে পারি, যে সকল শিক্ষার্থীরা রিডিং পড়তে পারে না বা তাদের কোনো সমস্যা রয়েছে। এর পরবর্তীতে 5 নম্বরে যে বিষয়টি বলছে, আস্ক স্টুডেন্টস টু রিড দ্য কোশ্চেন্স গিভেন বিলো অ্যান্ড হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স। এই বাবলটি পড়ার পরে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, তাহলে সেই কাজটি যেভাবে করতে হবে, শিক্ষার্থীদের নিজের প্রশ্নগুলো পড়তে বলতে হবে এবং তাদের প্রশ্ন বুঝাতে বা ওটা যদি বুঝতে না পারে তাহলে সাহায্য করতে হবে। ইউ ক্যান আস্ক স্টুডেন্টস হু হ্যাভ আন্ডারস্টুড দ্য meaning of the questions, help students who are struggling to understand by changing their sitting position। এখানে আরো যে কৌশলটির কথা বলা হয়েছে, যেটি আমাদের টু অ্যাপ্লাই করতে হবে ক্লাসে, শিক্ষক মহোদয় যারা ক্লাসটি করাবেন। এখানে আমাদের যে বিষয়টি বলছে, আপনি শিক্ষক মহোদয়কে বলা হচ্ছে, ইউ ক্যান আস্ক স্টুডেন্টস, শিক্ষার্থীদের জিজ্ঞেস করতে পারেন, হু হ্যাভ আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য কোশ্চেন্স, যারা প্রশ্নগুলোর অর্থ বুঝতে পেরেছে, হেল্প স্টুডেন্টস হু আর স্ট্রাগলিং টু আন্ডারস্ট্যান্ড বাই চেঞ্জিং দেয়ার সিটিং পজিশনস। যে সকল শিক্ষার্থীরা বুঝতে পারেনি, যারা বুঝতে পেরেছে, তাদের সাথে বসিয়েও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি, মানে তাদের সিট পজিশনগুলো চেঞ্জ করে দিয়ে তারাই ডিসকাস করবে। যারা পারে তার সাথে, অথবা যদি 10 জন পারে, যদি 10টা গ্রুপ হয়, তাহলে ওই 10 জনকে 10টা গ্রুপে দিয়ে সিটিং পজিশনগুলো চেঞ্জ করে, যারা পারে না তাদেরকে সরিয়ে দিয়ে, শিক্ষক এটা অনেক কৌশলে করতে হবে যেন তাদের কাছ থেকেও শিখতে পারে। তারপরেও যদি না পারে, তাহলে আপনি তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, যারা কন্টেন্টটি দেখছেন, যে কিভাবে মূলত ক্লাসটি কন্টিনিউ হবে। এইভাবে কিন্তু প্রায় সবগুলো ক্লাসই হবে। অতএব আমরা প্রথম ক্লাসে আজকে এটি আলোচনা করছি, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব না। এরপরে 6 নম্বরে আসেন, আস্ক স্টুডেন্টস টু ডিসকাস দ্য অ্যান্সার্স উইথ দেয়ার গ্রুপ মেম্বার্স অ্যান্ড রাইট ডাউন দ্য অ্যান্সার্স। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, ছাত্রদের তাদের গ্রুপের সদস্যদের সাথে উত্তর নিয়ে আলোচনা করতে বলতে হবে এবং উত্তরগুলো লেখার জন্য বলতে হবে। মেক শিওর অল দ্য স্টুডেন্টস ইন গ্রুপস পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন। এবং এটা নিশ্চিত করতে হবে যে সমস্ত ছাত্ররা দলবদ্ধভাবে আলোচনায় যেন অংশগ্রহণ করে। এরপরে 7 নম্বর নির্দেশনাটি রয়েছে, এনকারেজ দেম টু থিঙ্ক creatively and analytically when they work on the last 3 questions। এখানে যে বিষয়টি বলছে, শেষ 3টি প্রশ্নের কাজ করার সময় তাদের সৃজনশীল এবং বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করতে উৎসাহিত করুন। যেহেতু আপনাদের ওখানে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টির মধ্য থেকে নিচের যে সর্বশেষ 3টি প্রশ্ন রয়েছে, এই 3টিতে মূলত বেশি ফোকাস দিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে এই বিষয়গুলো ভালো করে বোঝার জন্য বা আলোচনা করার জন্য। আস্ক দেম টু ইমাজিন হাউ দে মাইট বি কম্পেয়ার্ড উইথ আদার পারসনস, থিংস অ্যান্ড হাউ দে উড ফিল দেন। তাদের কল্পনা করতে বলতে হবে যে তাদের অন্যান্য ব্যক্তি বা জিনিসের সাথে কিভাবে তুলনা করা যেতে পারে এবং তারা কেমন অনুভব করে যখন কাউকে কোনো কিছুর সাথে তুলনা করা হয় বা কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয়, তখন তাদের অনুভূতিটা কিরকম হয়। আস্ক দেম টু থিঙ্ক অ্যাবাউট what expression of comparison would make them happy or proud and what would make them sad or depressed। এবং এরপরে যে বিষয়টি বলা হচ্ছে, তুলনার কোনো অভিব্যক্তি তাদের খুশি বা গর্বিত করে এবং কি তাদের দুঃখ বা হতাশাগ্রস্ত করে বা করবে, সে সম্পর্কে তাদের ভাবতে বলুন বা চিন্তা করতে বলুন। আস্ক দেম টু থিঙ্ক অ্যাবাউট দ্য রিজনস, রোল অফ এক্সপ্রেশন বিহাইন্ড চেঞ্জিং দেয়ার ফিলিংস। এবং এরপরে বলছে, তাদের অনুভূতি পরিবর্তনের পিছনের কারণগুলি সম্পর্কে চিন্তা করতে বলুন
এবং এরপরে 8 নম্বরে যে নির্দেশনাটি রয়েছে, কন্ডাক্ট পেয়ার রিভিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক। সহকর্মী মানে যে সকল শিক্ষার্থীর মধ্যে যে শিক্ষণটি সম্পন্ন হয় সেটাকে আমরা সতীর্থ শিক্ষণ বলে থাকি। এই সতীর্থ পর্যালোচনা পরিচালনা করতে হবে এবং এর ফিডব্যাক প্রদান করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরাই শিক্ষার্থীদের ফিডব্যাক দিতে পারে, অথবা যদি শিক্ষার্থীরা ফিডব্যাক দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহোদয় আপনারা যারা রয়েছেন অবশ্যই প্রপার ফিডব্যাকটি দিতে হবে তাদের। 9 নম্বরে যে ডিরেকশনটি রয়েছে, টেল দেম টু শেয়ার দেয়ার অ্যান্সার্স উইথ আদার গ্রুপস বাই এক্সচেঞ্জিং কপিস। এর পরবর্তীতে বলছে তারা একে অন্য গ্রুপের সাথে, এক গ্রুপ অন্য গ্রুপের সাথে তাদের যে উত্তরপত্রটি রয়েছে, তারা যে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখেছে সেগুলো অন্য গ্রুপের সাথে চেঞ্জ করবে, সো দ্যাট যাতে অল দ্য স্টুডেন্টস ক্যান সি ইচ আদার্স রেসপন্স। প্রত্যেকের যে উত্তরটি ছিল বা যে যে পয়েন্ট অফ ভিউ থেকে উত্তরগুলো করেছে সবাই যেন একে অপরেরটা দেখতে পারে এবং একে অপরের জ্ঞানটা ওখান থেকে অর্জন করতে পারে। এবং 10 নম্বরে বলেছে, ইউ ক্যান আস্ক সাম স্টুডেন্টস টু জাস্টিফাই অ্যান্ড দেয়ার অ্যান্সার্স টু দ্য লাস্ট টু কোশ্চেন্স ভার্বালি টু হেল্প শার্পেন দেয়ার স্পিকিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস। 10 নম্বরে যে বিষয়টি বলছে, শিক্ষক মহোদয় কিছু ছাত্রকে জাস্টিফাই করার জন্য বা যাচাই করার জন্য তাদেরকে কিছু উত্তর, বিশেষ করে শেষের দুটি প্রশ্নের উত্তর ভার্বালি মৌখিক ভাবে তাদের কাছ থেকে নিতে পারে যে তারা কি উত্তর সাজিয়েছে। এতে করে তাদের যে উপকারিতাটা হবে সেটি হচ্ছে তারা স্পিকিং এ একটু দক্ষ হয়ে উঠবে এবং বিশ্লেষণ করার ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়বে। এরপরে আসেন, ইউ শুড ইনকারেজ লেস অ্যাক্টিভ কনসার্নড স্টুডেন্টস টু কাম আউট অ্যান্ড শেয়ার দেয়ার রেসপন্সেস ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এবং ফাইনালি যে বিষয়টি বলছে, যে সকল শিক্ষার্থীর একটু লেস অ্যাক্টিভ থাকে মানে কম অ্যাক্টিভ থাকে সে সকল শিক্ষার্থীদের যেন আমরা ডেস্ক বা সামনে যেন তাদেরকে ডাকা হয়, ডেকে যেন তাদের কাছ থেকে তারা যে আলোচনা অংশগ্রহণ করেছিল সেখান থেকে তারা কি শিখেছে তাদেরকে ইনকারেজ করার জন্য বা উৎসাহ করার জন্য তাদের কাছ থেকে এই প্রতিক্রিয়াগুলো শোনা যেতে পারে। এবং 11 নম্বরে যে বিষয়টি বলছে যে কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ইন ওয়ান ক্লাস, এটি প্রথম ক্লাসে বা একদিনের ক্লাসেই শেষ করতে হবে। এ ছিল শিক্ষকের জন্য নির্দেশনা। শুধু শিক্ষকের জন্য নয়, শিক্ষার্থীরাও যদি জেনে রাখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের সারা বছরের কার্যক্রমগুলো পরিচালিত হবে। চলুন আমরা এ পর্যায়ে দেখে নেব আপনাদের এই ইউনিটের যে মেইন ফোকাসটি ছিল সেই ফোকাসটি। আপনাদের এই ইউনিটের মেইন ফোকাসটি হচ্ছে সিমিলি, যেটাকে আমরা সচরাচর উপমা বলে থাকি। এই সিমিলি সম্পর্কে একটু ধারণা নেন, খেয়াল করেন। আর সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু আনলাইক অর ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। এখানে যে বিষয়টি বলছে, একটি উপমা বা সিমিলি হলো যে বক্তব্য আমরা দেই বা যে কথা আমরা বলি, একটি চিত্র যা লাইক এবং অ্যাজ শব্দটি দিয়ে দুটো অদৃশ্য জিনিসকে তুলনা করে, মানে দুটো জিনিসের সাথে কিন্তু মিল নেই কিন্তু সেটাকে তুলনা করা হয়। এই জন্য আমরা বলেছি ডিফারেন্ট মানে ভিন্ন শব্দ, এবং আনলাইক যেটা অদৃশ্য বা সাদৃশ্য নয়। এরপরে বলছে, কমন সিমিলিস ইনক্লুড দ্য ডিসক্রিপটিভ ফ্রেজেস। সাধারণ যে উপমাগুলো রয়েছে, বর্ণনাত্মক উপমাগুলো, সেগুলো হতে পারে এরকম, কুল অ্যাজ আ কিউকাম্বার, শসার মতো শীতল। দেখেন কুল কোথায় থাকলো আর কিউকাম্বার দুটো আলাদা জিনিস, কিন্তু এখানে কিন্তু মিল ঘটিয়েছে, এই জন্য কিন্তু এটা সিমিলি। শুরুতে যেটা বলছে যে বিভিন্ন দুটো আলাদা জিনিসের মধ্যে যে লাইক এবং অ্যাজ দিয়ে যে কম্পেয়ার করা হয় সেই কম্পেয়ারটাই। এরপরে রয়েছে কোল্ড অ্যান্ড আইস, বরফের মতো ঠান্ডা। একইভাবে বলছে সাইল লাইক আ ফক্স, শেয়ালের মতো ধূর্ত বা চালাক। রাইটার্স অফন ইউজ সিমিলিস টু ইন্ট্রোডিউস কনক্রিট ইমেজ ইনটু রাইটিং অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস। এখানে সর্বশেষ যে কথাটি বলা হচ্ছে, লেখকরা প্রায়ই বিমূর্ত ধারণা সম্পর্কে লেখার জন্য কনক্রিট চিত্রগুলো প্রবর্তন করার জন্য উপমা ব্যবহার করে, মানে বিমূর্ত ধারণাগুলো যেন মূর্ত হয়ে যায়। এখানে বিমূর্ত ধারণা বলতে আমরা কোল্ড বলি, যেমন কোল্ড কিন্তু আমরা দেখতে পারি না, বাট সেটা কিন্তু যখন আইসের সাথে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু আমরা কি করছি, দেখতে পারছি বা অনুভব করতে পারছি বা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে। ঠিক এই কারণেই রাইটার বা অথর যারা রয়েছে তারা কিন্তু এই সিমিলি গুলো ব্যবহার করে থাকে তাদের রাইটিং এ। আশা রাখি আপনারা সিমিলি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আমরা কিন্তু আরো আলোচনা করব বিস্তারিত পরবর্তীতে। এরপরে আমরা যে বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করব, শুধু এটা নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। আমি শুরুতে আমরা যে বিষয়টি পেয়েছিলাম খেয়াল করেন, 1.1.1, এটা আমরা বলেছিলাম এক্সপেরিয়েন্স 1 মানে প্রথম অধ্যায় বা ইউনিট, এবং এটাকে বলেছিলাম আমরা, এটা হচ্ছে আপনাদের লার্নিং সার্কেল। খেয়াল করেন এইটা হচ্ছে আপনাদের লার্নিং সার্কেল। আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আপনাদের 3, এটা হচ্ছে 4। এখানে আরো বিস্তারিত অনেক আলোচনা রয়েছে
রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব, কারণ আজকের ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে। শুধু সংক্ষেপে যে বিষয়টি আপনাদের আমি একটু নলেজে দিতে চাই সে বিষয়টি হচ্ছে যে কন্টেক্সচুয়াল এক্সপেরিয়েন্স বলতে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতাকে বলা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের কাজটি থাকবে অনেক বেশি এবং রিফ্লেক্টিভ অবজারভেশন, যেটাকে আমরা বলি প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, সেটাও শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি কাজ রয়েছে। খেয়াল করেন, আমি একটু সংকেত দিয়ে দিই, এটা স্টুডেন্টের জন্য। আর অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন, যেটাকে আমরা বিমূর্ত ধারণা বলছি, এইটার ক্ষেত্রে টিচারের কাজটি হচ্ছে সবচেয়ে বেশি। টিচার এখানে মূলত আপনাদের নতুন কিছু শিখাবে। তাহলে আপনাদের মনে রাখতে হবে যে যে জায়গাগুলোতে যদি 1.3.1 থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু শিক্ষকের কাজটি সবচেয়ে বেশি। এখানে শিক্ষক আপনাকে মূলত নতুন কিছু জিনিসের সাথে পরিচয় ঘটাবে বা এখানে হালকা বা সামান্য পরিমাণে আপনাদের অ্যাসেস করতে পারে, মানে মূল্যায়ন করতে পারে। এবং 4 নাম্বার যেটি রয়েছে আপনাদের অ্যাক্টিভ টেস্টিং, এখানে কিন্তু ফাইনালি আপনাদের সবগুলো মূল্যায়ন থাকবে। তাহলে খেয়াল করেন লেখা আছে 1.4.1। এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে বাসা থেকে আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে পারবেন যে আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে এখানে মূল্যায়ন করবে স্যার। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম, আমি আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমরা এই পর্যায়ে যে বিষয়টি দেখে নেব, আমরা যে টেক্সটটি নিয়ে আলোচনা করছিলাম প্রথম 1.1.1 সেটা নিয়ে এখন আলোচনা করব। আমরা শুরুতে এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছিলাম। আমরা ডিরেকশনটা অলরেডি যেহেতু পড়ে ফেলেছি, এটি আপনাদের জড়াইও করাতে পারে এবং দলীয় ভাবেও করাতে পারে, এবং এই বাবলটি পড়ার পরে আপনাদের নিজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আপনাদের গ্রুপে বা জোড়ায় আলোচনা করতে হবে। আমরা এই ডিরেকশনটি মূলত জেনে আসলাম, এখন আমরা বাবলটি আগে জেনে নেই। খেয়াল করেন, আই এম সো হ্যাপি টুডে, আজকে আমি খুব বেশি খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, আমি নির্বাচিত হয়েছি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা, আমার শিক্ষক আমার যে ভোকালটা রয়েছে বা আমি যে গান গিয়েছিলাম সেই স্বরটা অনেক পছন্দ করেছে এবং বলেছে যে আমি রুনা লায়লার মতো, মানে রুনা লায়লার সাথে তুলনা করা হয়েছে। দেখেন, যেহেতু আমরা সিমিলি পড়ছি, এই যে কম্পেয়ার শব্দটি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে বলছে শি সেইড, তিনি বলেছেন, ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা, রুনা লায়লার ভয়েস যেমন অনেক মিষ্টি বা সবারই আকর্ষণ করে বা অনেক সুন্দর একটি ভয়েস, ঠিক তোমার গলাটাও এইরকমই। জাস্ট এতটুকু বাবলের মধ্যেই মূলত আমাদের প্রশ্নগুলো খেলা করছে। তো চলুন আমরা এই প্রশ্নগুলো একটু বিস্তারিত আলোচনা করব উত্তর সহকারে। সবসময় মনে রাখবেন, আমি যে উত্তর দিচ্ছি সেটাই যথেষ্ট নয় বা এটাই পারফেক্ট নয়। আপনি কিন্তু আপনার দলে আলোচনা করে যে উত্তরগুলো নিয়ে আসবেন সেটাই কারেক্ট। শুধু আমার এখান থেকে ধারণা নিতে পারেন যে আপনি কতটুকু অ্যান্সার গুলো লিখবেন বা কিভাবে লিখবেন সেই প্রসেসটি। চলুন আমরা প্রশ্নগুলোর নমুনা উত্তরটি দেখে নেই। খেয়াল করেন, আমাদের প্রথম যে উত্তরটা ছিল সেটি হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রায়ানা, রায়নার মতো তোমাকে কি কখনো তুলনা করা হয়েছিল? ঠিক এই বিষয়টি জানতে চাচ্ছে এখানে, যে কোনো কিছুর সাথে অথবা যে কারোর সাথে কি তোমাকে কম্পেয়ার করা হয়েছিল কিনা বা তুলনা করা হয়েছিল কিনা সে বিষয়টি। জাস্ট আপনি নো লিখতে পারেন। নো লিখলে আপনাদের পরবর্তী প্রশ্নগুলোর অ্যান্সার আসবে না, এজন্য এমন ভাবে প্রশ্নগুলো গুছানো আছে পরবর্তীতে। অতএব আপনাকে ইয়েস লিখতে হবে, ইয়েস লিখেন। এরপরে লিখতে পারেন, সামওয়ান ওয়ান্স সেড আই এম আ লিটল বিট চার্লি চ্যাপলিন, তাহলে আমাকে তুলনা করেছিল চার্লি চ্যাপলিনের সাথে, যে আমি কিছুটা চার্লি চ্যাপলিনের মতো। এর পরবর্তীতে দেখেন বি নাম্বার যে প্রশ্নটি করেছে, হোম অবলিক হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু, এখানে যেটা বলছে যে কার সাথে তুলনা করা হয়েছে। মূলত আমরা কিন্তু এই অ্যান্সারটি আগেই লিখে ফেলেছি, অতএব এই অ্যান্সারটি এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, এই ইয়েস লিখেও কিন্তু আপনি আপনার অ্যান্সারটি ক্লোজ করতে পারেন, যে আর বলার দরকার নেই। যেহেতু আপনাকে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, জাস্ট ইয়েস অথবা নো দিয়ে উত্তর করতে পারলেই হবে। তাহলে আমরা অ্যান্সারটি যেভাবে লিখবো, বি নাম্বারে, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু চার্লি চ্যাপলিন, আমাকে তুলনা করা হয়েছে চার্লি চ্যাপলিনের সাথে। এরপরে সি নাম্বার যে প্রশ্নটি রয়েছে আপনাদের, ওয়াই ডিড শি অবলিক হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিংস অবলিক পারসন, তাহলে কেন তোমাকে ওই ব্যক্তি বা জিনিসের সাথে তুলনা করা হয়েছে, যে তুলনা করেছিল কেন করেছে। তাহলে এর ব্যাখ্যাটি আপনি যেভাবে লিখবেন, প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আমি যেখানে চার্লি চ্যাপলিনের কথা বলেছি সেটা কিন্তু উত্তর নয়। প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। প্রত্যেকেই কোনো না কোনো দিন কোনো না কোনো জিনিসের সাথে তুলনা করা হয়েছে, অথবা মা বাবা করেছে, ভাই বোন করেছে, কাজিন করেছে, যে কেউ করে থাকতে পারে। অতএব এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকের আলাদা হবে, আর উত্তর লেখার প্যাটার্নটি সেম ক্যাটাগরির হবে, সেটা আপনি ফলো করতে পারেন। শি অবলিক হি কম্পেয়ার্ড মি উইথ চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিনের সাথে সে আমাকে তুলনা করেছে বিকজ, কারণ আই ক্যান মেক থিংস ফান অ্যান্ড এন্টারটেইনিং ওয়েন আই টক,
এখানে যে বিষয়টি বলছে যে আমি যখন কথা বলি আমি খুব ফান করি জিনিসগুলো নিয়ে এবং ওরা মজা পায়, এই কারণে তারা আমাকে চার্লি চ্যাপলিনের সাথে তুলনা করেছে। দে থট, তারা চিন্তা করে, আই কুড ব্রিং আই স্মাইল জাস্ট লাইক চ্যাপলিন ডিড উইথ হিজ কমেডি। চার্লি চ্যাপলিন তার কমেডিতে ঠিক যেরকম করে আমি যখন কথা বলি তখন হয়তো তারা সেরকমটি ভাবে বা আমি তাদেরকে হাসাতে পারি, তারা এটা চিন্তা করে মূলত এটা আমাকে বলে থাকে। এই হচ্ছে আপনাদের সি নাম্বার প্রশ্নটি। এরপর যে আমরা ডি নাম্বার প্রশ্নটি দেখবো, হাউ ডিড ইউ ফিল দেন। এখন বলছে তোমাকে যখন অন্য কিছু বা অন্য বিষয়বস্তুর সাথে বা ব্যক্তির সাথে তুলনা করা হয় তখন তুমি কিরকম অনুভব করো। আপনি ছোট করে উত্তর লিখতে পারেন, বড় করে উত্তর লিখতে পারেন, ইত্যাদি ইত্যাদি, যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। আমি যেটা সহায়ক হিসেবে নিয়েছি, আপনাদের কাছে খুব ইজি মনে হবে, আই ফেল্ট হ্যাপি, আমি সুখী অনুভব করেছিলাম বা ভালো অনুভব করেছিলাম। অথবা আপনি লিখতে পারেন, আই স্যাটিসফাইড উইথ মাই সেলফ, আমি আমার জন্য সন্তুষ্ট ছিলাম। কেউ যদি প্রশংসা করে বা কারোর সাথে কোনো কিছুর তুলনা করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো লাগে। এই শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি এই ইউনিটের মানে এই লেসনের 1.1.1 এর, সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নাম্বার, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। খেয়াল করেন শিক্ষার্থীরা, আপনাদের এই প্রশ্নটি বোঝার জন্য কিন্তু আমি আপনাদের বাংলাটাও দিয়েছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন বিষয়টি। এখানে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি চিন্তা করেছো যে কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অবলিক সামওয়ান বেটার, ইফ ইয়েস হাউ। বলছে যখন কোনো কিছু তুলনা করা হয় একটি জিনিসের সাথে আরেকটি বিষয়ের বা আরেকটি সাদৃশ্য জিনিসের বা যে কোনো বিষয়ের, তখন এটি আমাদের কোনো কিছু বোঝার জন্য বা কাউকে জানার জন্য সবচেয়ে সহজ হয়। এটা কি তুমি মনে করো? যদি মনে করো, ইফ ইয়েস হাউ, যেহেতু নো এখানে অপশনে নেই অতএব অবশ্যই ইয়েস দিতে হবে। এবং কেমন মনে করো এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আপনাকে লিখতে হবে। আমরা যেভাবে অ্যান্সারটি সাজিয়েছি একটু খেয়াল করেন। ইয়েস, কম্পেয়ারিং ওয়ান থিং to another similar thing helps us understand better by leveraging familiarity, simplifying complex idea, providing a conceptual framework, aiding communication, facilitating problem solving and creating emotional connections. আমি এখানে যে বিষয়গুলো নিয়েছি আপনি কিন্তু সেটাও ভাবতে পারেন অথবা এর বাইরেও আপনি কিন্তু লিখতে পারেন খুব সহজ করে আপনার মতো করে। আমি যেটা বলার চেষ্টা করেছি, হ্যাঁ, একটি জিনিসকে অন্য একটি অনুরূপ জিনিসের সাথে তুলনা করা আমাদের পরিচিতি লাভ করে, জটিল ধারণাগুলিকে সহজ করে দেয় বা সরল করে দেয়, একটি ধারণাগত কাঠামো প্রদান করে। এই যে প্রোভাইডিং আ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আমরা একটা ধারণা সম্পর্কে ভালো পরিষ্কার স্বচ্ছতা পেয়ে থাকি। এবং অ্যাডিং কমিউনিকেশন, যোগাযোগে সহায়তা করে, ফ্যাসিলিটিং প্রবলেম সলভিং, সমস্যা সমাধানে সুবিধা দেয় বা পেয়ে থাকি, অ্যান্ড ক্রিয়েটিং ইমোশনাল কানেকশন, এবং মানসিক সংযোগ তৈরি করতে সামর্থ্য হয়। ঠিক এইভাবে আমি আমার অ্যান্সারটি লিখেছি। আপনি এ সম্পর্কে আরো যদি ভালো জানেন বা বুঝেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষার্থীরা লিখতে পারেন। আজকে মূলত আমরা এখানেই ক্লাসটি শেষ করব। আমাদের আজকে যে ক্লাসটি আপনারা দেখলেন এই ক্লাসটি অনেক বড় হয়েছে এবং আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি। আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু এত বড় হবে না। আমরা যে আলোচনা করেছি এই আলোচনাটা আপনাদের কেমন লেগেছে, যে সকল শিক্ষক মহোদয়, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাতে হবে। কারণ আপনার একটু মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্টটি কত সুন্দর করে আমি মেকিং করব সেটা তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করবে। অতএব অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যা আমার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করবে। আজকে এতটুকুই। ক্লাসটি অনেক বড় হওয়ার জন্য আমি দুঃখিত। আশা রাখছি পরবর্তী